বলো দেখি কি অঙ্ক। ব্যালেন্স। আচ্ছা, কি ছিল বলো তো অঙ্কটা? বলো আগের দুদিনের সমস্যা বলো, কার কোথায় কি আছে। Sir, বলো। productive of two co-prime number is 117. Their LCM should be 1. বলছে কি প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার। হ্যাঁ, কো প্রাইম নাম্বারের দুটোর প্রোডাক্ট কত বলছে? 117. 117। 17 না 70? 17. 117। আচ্ছা, তারপরে Their LCM should be তাদের এলসিএম শুড বি। কত? 1 না কত? আচ্ছা, দেখো আগে কো প্রাইম মানে কি। কো প্রাইমে মানে হচ্ছে পরস্পর মৌলিক, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো কো প্রাইম মানে ধরো 16 আর 17 হচ্ছে কো প্রাইম, 15 আর 16 হচ্ছে কো প্রাইম, তারপরে ধরো 9 আর 8 ধরো কো প্রাইম। এরা সবাই হচ্ছে কো প্রাইম। দেখো এদের প্রত্যেকের ক্ষেত্রে জিসিডি অর্থাৎ গসাগুটা হচ্ছে এক, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান কি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এবার দেখো, লসাগু মানে কি এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। গসাগু মানে হচ্ছে জিসিডি। দেখো কো প্রাইম নাম্বারের ক্ষেত্রে তাদের জিসিডি বা গসাগু হচ্ছে এক হয়। 15 আর 16 দেখো গসাগু হচ্ছে এক, তাহলে আমি এক বসিয়ে দিই। আর সংখ্যা দুটির গুণফল বলে দেওয়া রয়েছে 117। তাহলে এলসিএম কত বেরোচ্ছে? তাহলে দেখো এলসিএম ইকুয়ালস টু 117ই বেরোচ্ছে। ও, বুঝতে পেরেছি। আর আমি আপনাকে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, ওটা আর পাচ্ছি না। আমাকে দিয়েছিলে কোনটা? হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, দাঁড়াও দেখছি। একবার দেখে নিন তো। তোমার নম্বরটা বলো তো শেষে। শেষে 84। শেষে 84। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিয়েছে, আগের দিনের ওয়ার্কশিটে ছিল এটা। বলছে যে সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম, বলছে সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 420 অ্যান্ড 28 কি হবে? এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, আর এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল বা লসাগু। বলছি এদের লসাগু এবং গসাগুর যোগফল বার করতে বলেছে। কোন কোন সংখ্যার? 4, 20 এবং 28-এর। কি করে বার করব? আমরা ছোটবেলায় এরকম 3টে 4টে সংখ্যা দেওয়া থাকলে তার লসাগু গসাগু বার করতে শিখেছি। কি করে করতাম? দেখো 2 দিয়ে যায়,
দুই দুগুনি 4, 10 দুগুনি 20, 14 দুগুনি 28। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়। 2 অক্ষে 2, 5 দুগুনি 10, 7 দুগুনি 14। তাহলে এইচসিএফ বা গসাগু কি হবে? বলো বলো। গসাগু 4, গসাগু হবে এই পাশের গুণ, এই পাশের জিনিসগুলো গুণ, অর্থাৎ 2 গুণ মানে 4 2 হবে, অর্থাৎ 4। আর লসাগু পুরোটাই। আর লসাগু বা এলসিএম হবে 2 গুণ 2 গুণ 1 গুণ 5 গুণ 7। তাহলে 4 5 20, 20 গুণ 7 হচ্ছে 7 দুগুণে 14, 140। ঠিক আছে, বলছে এই দুটো সাম বের করতে বলছে। তাহলে এই এলসিএম প্লাস এইচসিএফ এইটা বার করতে বলেছে। দেখো এলসিএম কত বেরিয়েছে 140, এইচসিএফ কত বেরিয়েছে 4। অ্যাড করে দাও, হচ্ছে 144। বোঝা গেল? অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। ওখানে যে অপশনটা হুম, ছিল তার বি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো আর কি আছে? আর বাকিদের কারোর কিছু সমস্যা? বাকিরা কি বাড়িতে অঙ্ক করছো না করছো না? একটু রেসপন্স করতে হবে সবাইকে। এ ট্রিক বলে কারোর একটা অ্যাকাউন্ট একটু বলো, মাইকটা একটু অন করো তো। বাহ। অমিত কুমার মাল, শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু স্যার আমি 144 করেছিলাম, কিন্তু অপশন ডি ছিল উত্তর দেওয়া, তাই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। অপশন ডি উত্তর করা আছে? অপশন ভুল দেওয়া ছিল, হ্যাঁ, আমার উত্তর 144 এসেছে, আমি এতক্ষণে দেখলাম। আচ্ছা, তাহলে উত্তর হয়তো ভুল ছাপা হয়েছে। আমি তার জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম, মানে। আচ্ছা, তাহলে ঠিকই আছে, তাহলে 144-ই উত্তর হবে। ও, আমি তাই ভাবছেন যে 144 ছাড়া উত্তর কেন অন্য দেওয়া আছে। না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক অমিত, আছে স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অঙ্কটা কি করছো? হ্যাঁ স্যার, করছি। কোনো অসুবিধা নেই? না স্যার। আচ্ছা, অসুবিধা থাকলে কিন্তু ক্লাসে বলতে হবে। ঠিক আছে স্যার। লক্ষ্মণ মাল, হ্যাঁ স্যার বলুন। বাড়িতে অঙ্ক করছো? হ্যাঁ স্যার করছি তো। কোনো অসুবিধা নেই? কোথাও কিছু আটকে নেই? অন্য কোনো অঙ্ক কোথাও? না স্যার, ঠিক আছে। আচ্ছা, কোনো অসুবিধা হলে কিন্তু গ্রুপে বা এখানে যেভাবে হোক জানিও। মুখ বন্ধ করে কেউ থাকার জায়গা না ঠিক কিন্তু। আছে স্যার। বেশ। পাপিয়া মাইতি, পাপিয়া মাইতি, তুমি কি নতুন? यस सर है सर। ও আচ্ছা, কোচিংটা পেয়েছো? না স্যার আজকে আমি অ্যাড হয়েছি। আচ্ছা, আগে দুটো দেখবে, দুটো চ্যাপ্টার পড়ানো হয়েছে এবং দুটো চ্যাপ্টারের নোটস এবং ওয়ার্কশিট দেওয়া রয়েছে। নোটসগুলো পড়বে এবং যদি কোথাও সমস্যা থাকে নেক্সট ক্লাসে বা গ্রুপের মধ্যে আমায় জিজ্ঞাসা করে নেবে। এবং ওয়ার্কশিটগুলো কমপ্লিট করবে। যদি কোথাও প্রবলেম হয় সেগুলোকে মার্ক করে রাখবে, যেদিন ক্লাস হবে সেদিন এসে বলবে যে এই জায়গাগুলো আমার অসুবিধা আছে। ঠিক আছে? হুম হুম। পীযূষ কুমার পাল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্র্যাকটিস করছি। অসুবিধা এক নেই তো সপ্তাহ কোথাও কিছু? করিনি, আবার শুরু করেছি। না স্যার, অসুবিধা হলে রেকর্ড গুলো শুনছি, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়ব সেটা হচ্ছে স্কয়ার রুট অ্যান্ড কিউব রুট। হ্যাঁ, স্কয়ার রুট অ্যান্ড কিউব রুট।
ছোটবেলায় একটা চ্যাপ্টারে দেখবে বর্গ এবং বর্গমূলের একটা চ্যাপ্টার ছিল। এই বর্গ বলতে বোঝানো হয় স্কয়ারকে, অর্থাৎ কোনো কিছুর মাথার উপর যদি এরকম 2 থাকে তাকে আমরা বলি সংখ্যাটির বর্গ। অর্থাৎ ধরো একটা সংখ্যা 5 রয়েছে, তার মাথায় এই 2 এই চিহ্নটা থাকার মানে 5 সংখ্যাটাকে ঠিক আমরা দুবার গুণ করছি। তাহলে কোনো একটা সংখ্যার বর্গ বলতে বোঝাবো সেই সংখ্যাটা তার মাথায় একটা এরকম 2 লিখবো, এটাকে বলা হয় 6 টু দি পাওয়ার 2। 6 এর পাওয়ার হচ্ছে 2। এর মানে কি? এর মানে হচ্ছে 6কে দুবার গুণ। আমরা ছোটবেলায় এই চ্যাপ্টারটাও করেছি, সূচকের অঙ্কও করেছি ক্লাস 9 এবং 10-এ। তাহলে আমরা বর্গ বলতে কি বুঝবো? কোনো সংখ্যার ওই সংখ্যাটাকে দুবার গুণ। যদি আমি বলি 12-র বর্গ বার করো, তাহলে কি করব? 12 তার স্কয়ার, তার মানে 12 গুণ 12, তার মানে হচ্ছে 144। এইটা হচ্ছে কোনো সংখ্যার বর্গ। তাহলে এখানে 12-র বর্গকে 144। অর্থাৎ কোনো একটা সংখ্যা দিয়ে যদি তার বর্গ বার করতে বলে, সংখ্যাটিকে দুবার গুণ করলে যা উত্তর পাবো সেটি হচ্ছে সংখ্যাটির বর্গ। এখন স্যার, হ্যাঁ বলো। যদি একটা বড় সংখ্যা দেয় নিয়ে বর্গ বলে, নরমালি আমরা তা- 1 থেকে 30 অবধি তার তো সংখ্যার, গুণ করতে টাইম লাগবে। হ্যাঁ বলি, নরমালি 1 থেকে 30 অবধি সংখ্যার বর্গকে মুখস্থ রাখতে বলা হয় ক্যালকুলেশনের সুবিধার্থে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য 1 থেকে 30 এই সংখ্যাগুলোর বর্গকে মুখস্থ রাখতে বলা হয়। বিশেষত যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী। তো আমি প্রত্যেককে বলবো 1 থেকে 30 অন্তত না পড়ে অন্তত 25 অবধি সংখ্যার বর্গকে মুখস্থ রাখবে, তাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার বলছি যে 30-এর উপরে যদি সংখ্যা হয় তখন কি করব? তখন নর্মালি গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। যদি আমি তোমার একটা সংখ্যা বলি 551, এই সংখ্যাটা দিয়ে যদি বলি এর বর্গ বার করো, তো কোনো শর্টকাট মেথড নেই নর্মালি একে গুণ করা ছাড়া। 551কে 551 দিয়ে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। এখন গুণটা যে যার মতন যদি তাড়াতাড়ি কেউ করতে পারে তো খুব ভালো। বোঝা গেল? এর কোনো শর্ট ট্রিক্স নেই? না, এর কোনো শর্ট ট্রিক্স নেই। এবার তুমি যদি মাল্টিপ্লিকেশন যদি কোনো শর্টে কোনোভাবে করতে পারো সেটা অন্য ব্যাপার, বাট নর্মালি এমনি কিন্তু এই গুণ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সংখ্যাটিকে তোমার দুবার গুণ করতেই হবে। নর্মালি তোমাকে কখনোই খুব একটা বড় সংখ্যা দিয়ে বলবে না তার বর্গ বার করো, কারণ এটা একটা বোকা বোকা প্রশ্ন হবে এবং টাইম কনজিউমিং। ফলে কোনো সংখ্যা দিয়ে কখনোই বলবে না যেটা বর্গ বার করো। হ্যাঁ, ছোট সংখ্যা দিয়ে বলতেই পারে। তো নিশ্চিত থাকো যে এমন সংখ্যাই দেওয়া হবে যদি বর্গ বার করতে বলা হয় তাহলে সংখ্যাটা তোমার আয়ত্তের মধ্যেই থাকবে এবং তুমি তার বর্গ বার করতে পারবে। আচ্ছা, এবার কোনো সংখ্যার বর্গ তো গেল, তাহলে বর্গমূল কি? বর্গমূলকে আমরা অনেক সময় রুট বলি এবং এইরকম একটা চিহ্ন দিয়ে বলি। মানে কি? ধরো আমি একটি সংখ্যা লিখছি 13, এই সংখ্যাটার বর্গ কি? এই সংখ্যাটার বর্গ হচ্ছে, আমি দেখছি 169। এই সংখ্যাটাকে দুবার গুণ করে আমি এইটাকে পেয়েছি, অর্থাৎ 13 গুণ 13 করে আমি সংখ্যাটাকে পেয়েছি। এখন ধরো তোমাকে দেওয়া আছে এই সংখ্যাটা, তুমি জানো না এই সংখ্যাটা কার বর্গ, এটা তুমি জানো না, এইটা তুমি জানোই না। এখন এই যে 159 169 এটা কার বর্গ তুমি জানোই না। কি করে তাহলে সেই সংখ্যাটা বার করবে? এই যে বের করার পদ্ধতি, এটাকেই বলা হয় বর্গমূল। অর্থাৎ একটা বর্গ রাশি থেকে তার একদম গোড়ার সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটা তৈরি করা হয়েছে সেই গোড়ার সংখ্যাটাকে খোঁজার পদ্ধতিকেই বলা হয় বর্গমূল। অর্থাৎ বর্গের ঠিক মূলে পৌঁছে যাওয়া, তাই তো? এখানে একটা সংখ্যা ছিল, সেই সংখ্যা থেকে তুমি এখানে পৌঁছেছো, তাহলে এর মূলটা কোথায়? এখানে। এখন এই সংখ্যা থেকে যদি তুমি ওই সংখ্যাতে ব্যাক করতে চাও তাহলে তার পদ্ধতি হচ্ছে বর্গমূল। অর্থাৎ কোনো বর্গ রাশি দেওয়া থাকলে সেই বর্গ রাশি থেকে তার মূল, অর্থাৎ যে রাশিটাকে দুবার গুণ করে তুমি ওই বর্গ রাশিটিকে পেয়েছিলে, সেই সংখ্যাটা বের করার পদ্ধতি হচ্ছে বর্গমূল। এবং আমরা এটাকে কি করি? যদি আমি বলি 159 এর বর্গমূল,
বলতে বুঝি রুট ওভার অফ 169, বা ইংরেজিতে এটাকে আমি বলি স্কয়ার রুট। কি করে বার করব এই ধরনের বর্গ? দেখো ভিতরের সংখ্যাটা 13 গুণ 13 লেখা যায়, অর্থাৎ ভিতরের সংখ্যাটাকে লেখা যায় 13 তার স্কয়ার। এই যে যে জিনিসটা দেখছো, এই যে জিনিসটার এই একটা পকেট, এই পকেটে কিছু নেই মানে পকেটে থাকে 2, পকেট ফাঁকা আছে মানে পকেটে 2 আছে। যদি এই রুটকে তুলতে হয় তাহলে এই 13-র পাওয়ারে চলে যায় হাফ। সূচকের নিয়মে পড়েছো ক্লাস 10-এ, সূচকের নিয়মে পড়েছো 13-কে যদি আমি এটা লেখা যায় দেখো, আর সূচকের নিয়মে পড়তে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n থাকে তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m গুণ n। এখানেও সেটাই করা হয়। দেখো 13 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হাফ রয়েছে, তার মানে এই পাওয়ার দুটোকে গুণ করে দেওয়া যাবে। তো যদি কেটে দাও তাহলে দেখো 13 টু দি পাওয়ার 1 আসে, তার মানে আসলে 13। এবার ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে 81, বলছে এর বর্গমূল বার করো। এর বর্গমূল কি বা এর স্কয়ার রুট কি? 9। 9। কি করে বার করব? বার করার পদ্ধতিটা কি? আমি 81-কে আগে উৎপাদকে ভাঙছি। দেখো প্রথম উৎপাদক একে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণী 6, 7 8, 3 7 21। আবার দেখো একে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 3 নং 27। আবার দেখো একে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 3 তিরিককে 9। তাহলে 81-র বর্গমূল মানে কি? 81-র বর্গমূল মানে রুট ওভার অফ 81। এখন 81-র বদলে আমি কি লিখতে পারি? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 তিরিককে 9, 3 নং 27, 27 গুণ 3 81। তাহলে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এর পকেটে 2 আছে, তার মানে এ প্রতি দুটো সংখ্যা থেকে একটা করে খাবে, একটা করে বার করে দেবে। তাহলে এখানে প্রথমে দেখো এই দুটো 2 থেকে, দুটো 3 থেকে একটা 3কেও খেয়ে ফেলবে, আর একটা 3কে পেটের বাইরে বের করে দেবে। আবার পরের দুটো থেকে একটাকে খাবে এবং একটাকে বাইরে বের করে দেবে। তাহলে দেখো আমার উত্তর কত আসছে? 9। এইভাবে কিন্তু অতি সহজেই আমরা বড় বড় সংখ্যার বর্গমূল বার করে ফেলতে পারি। যেমন একটা সংখ্যা দিচ্ছি, দেখো তো এই সংখ্যাটার বর্গমূল বার করতে পারো কিনা? 19683, এই সংখ্যাটার বর্গমূল প্রত্যেকে করার চেষ্টা করো। কোথাও করতে গিয়ে অসুবিধা হলে, বুঝতে না পারলে আমায় বলো।
স্যার অনেক বড় তো এটা। অনেক বড় তো অবশ্যই। দেখো, দাঁড়ান স্যার, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা করো, চেষ্টা করে নাও। একশো চল্লিশ পয়েন্ট সামথিং আসছে যে স্যার। না, পয়েন্টে আসবে না। 3 আছে লাস্টে, কি করে হয়? পয়েন্টে আসছে। লাস্টে 3 থাকলে তো বর্গমূল ওইভাবে আসে না, লাস্টে 3 তো হয় না কোথাও। আচ্ছা দাঁড়াও, দেখি আমি। দেখুন তো একবার। 3 দিয়ে ভাগ করছি। দেখো 3 দিয়ে ভাগ করলে মিলবে কিনা আগে চেক করার আগে একটা নিয়ম আছে, তাই না? কি করি, সংখ্যাটির অঙ্কগুলোকে আগে যোগ করি। দেখো 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 3 19, 19 আর 8 হচ্ছে 27, 27 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 6 18, হাতে থাকে 1, 3 5 15, হাতে থাকে 1 16, 3 6 18, 3 অক্ষে 3। দেখো আবার 3 দিয়ে বিভাজ্য হয়। দেখো 6 6 12 আর 5 17 আর 1 18, 18 3 দ্বারা বিভাজ্য, ফলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। আবার 3 দিয়ে দাও, 3 দুগুণী 6, 3 অক্ষে 3, 3 8 24, 3 7 21। দেখো আবার 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, 3 দুগুণী 6, 7 8, 3 9 27। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 3 দুগুণী 6, 7, 3 4 12, 3 3 9। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য, 3 8 24, 3 অক্ষে 3। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য, 3 3 দুগুণী 6, 27। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য, 3 9 27। আবার দেখো 3 দিয়ে দিলে 3 3 9। তাহলে আমি পেলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9, তাই তো? তার মানে রুট ওভার অফ 19683, এইটা ইকুয়ালস টু পেলাম রুট ওভার অফ 9টা 9, 1 9টা 3, 1 2 3 4 5 6 7 8 9 9। এর কাজ কি, রুটের কাজ কি? এর পকেটে কিছু নেই মানে 2 আছে, মানে প্রতি দুটো থেকে একটাকে খাবে একটাকে বার করে দেবে। তাহলে প্রথম দুটো থেকে একটাকে খেয়ে নিল আর একটাকে বার করে দিল। পরের দুটো থেকে একটাকে খাবে একটাকে বার করবে, পরের দুটো থেকে একটাকে খাবে একটাকে বার করবে, এই দুটো থেকে দেখো একটাকে খাবে একটাকে বার করবে। কিন্তু দেখো সত্ত্বেও একটা 3 এখানে এক্সট্রা রয়ে গেছে, তাহলে এটা রুটের থেকে আর বেরোতে পারেনি, তাহলে একে রুটের মধ্যেই রাখো। তাহলে কত আসছে দেখো, 3 3 9, 3 9 27, 27 গুণ 3, তাহলে 81 রুট 3। তুমি হয়তো রুট 3 এর মান বসিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার। 1.731। হ্যাঁ। আচ্ছা, মান বসানোর দরকার নেই, পরীক্ষার সময় যদি থাকে উত্তর দেখবে এই রকম অপশনেই থাকবে, ঠিক ও আছে? ঠিক আছে স্যার। যদি দেখো উত্তর দশমিকে এসছে তাহলেই মান বসাবে, না হলে মান বসানোর দরকার নেই। ঠিক আছে স্যার।
আমি দেখলাম কোনো সংখ্যার বর্গ বার করার এক নিয়ম হচ্ছে সংখ্যাটির প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, অর্থাৎ সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করো, তারপরে প্রতি দুটো থেকে একটা একটা করে নাও। এই দেখো, এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে আমি বিশ্লেষণ করেছি, এই যে প্রত্যেক দুটো থেকে একটা একটা করে নিয়েছি এবং বাকিটাকে রুটের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আগেরটাতে আমি কি করেছি, 81কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, প্রতি দুটো থেকে একটা করে নিয়েছি আর একটা করে বাদ দিয়ে দিয়েছি। আর দেখো রুটের মধ্যে কেউ ছিল না বলে 3 গুণ 3 9 লিখে দিতে পেরেছি। এই একটা টেকনিক। এছাড়াও ডিভিশন মেথড আছে, তবে সেই ডিভিশন মেথডটা একটু বড় বলে এবং একটু জটিল বলে আমি সবাইকে বলবো এটা অ্যাভয়েড করতে। নর্মালি এই পদ্ধতিতে কিন্তু আমরা রুট বার করে থাকি। আর একটা জিনিস সেটা হচ্ছে বলে রাখি, স্কোয়ার রুট অফ এ ফ্র্যাকশন, কোনো একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেওয়া থাকলে তার স্কোয়ার রুট কি করে বার করবে। সাপোজ ধরো তোমাকে একটা সংখ্যা দিয়েছে 2704 বাই 81, এর রুট কি আছে? রুট কি করে উপরে নিচে চলে যায়, আলাদা হয়ে যায়। তাহলে এর রুট মানে এর রুট বাই এর, এখন 81 রুট করলে হচ্ছে থাকে হচ্ছে 9, কারণ রুট 81 মানে লেখা যায় রুট ওভার অফ 9 তার স্কোয়ার, এই স্কোয়ার এবং রুট কেটে গিয়ে থাকে হচ্ছে 9। আর এই যে 2704 এই সংখ্যাটি হচ্ছে, এই সংখ্যাটি তোমাকে বার করতে হবে, তুমি এটা দেখে বুঝতে পারবে না। দেখো আমি প্রথমে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 502 হবে মনে হয় স্যার। কত? 502? মনে হচ্ছে আমার। 502, হ্যাঁ ওরকমই হয়তো হবে। না 502 কেন হবে? 502 না, একটু হয়তো 52 বা 55 বা আশেপাশে কিছু একটা হবে। দেখো 50 সামথিং কাছাকাছি হবে। দাঁড়াও, এখানে দেখো 3 আর 1 4, 2 6 আর 5 11, এটা ভাগ করা যায় দিয়ে ভাগ করব। 51 দিয়ে যদি ভাগ করো, 52 হতে পারে স্যার, 52। 52 দিয়ে যদি ভাগ করো তাহলে প্রথমটা আসবে হচ্ছে 104, তাই তো? 104, আর এদিকে 13 52, এটা দিয়ে ভাগ করলে মিলবে। হ্যাঁ দেখো আমার রয়েছে এখানে 13 52, একে আমি ভাগ করছি 52 দিয়ে। একটু ছোট করে নিই, দরকার নেই। টু 704 2 দিয়ে দিচ্ছি, 2 অক্ষে 2, 3 দুগুণি 6 7, 5 দুগুণি 10, 2 দুগুণি 2 দিয়ে দাও, 6 দুগুণি 12 13, 7 দুগুণি 14 আগে 15, 6 দুগুণি 12, 2 দিয়ে 3 দুগুণি 6, 3 দুগুণি, দেখো আবার 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, হাতে আমার 1, 6 দুগুণি 12 আর 1 13, 9 দুগুণি 18, এইটা দেখো 13 দিয়ে যায়, 13 13 159। তাহলে আমি এর রুট করলে পাবো রুট ওভার অফ 2 গুণ 2 গুণ 2 গুণ 13 গুণ 13, তার মানে
থেকে প্রতি দুটো 2 থেকে একটা 2 আসবে, এই দুটো 2 থেকে একটা 2 আসবে, এই দুটো 13 থেকে একটা 13 আসবে বাই 9। 13 দুগুণি 26, 26 দুগুণি 52 বাই 9। অর্থাৎ কোনো ভগ্নাংশের, ধরো একটা ভগ্নাংশ রয়েছে পি বাই কিউ, এর মানে হচ্ছে পি ভগ্নাংশটার রুট বাই কিউ ভগ্নাংশটার রুট। বোঝা গেছে? যদি কোনো ভগ্নাংশ দিয়ে বলে এর বর্গমূল বার করো, তাহলে এর বর্গমূল মানে রুট ওভার অফ পি বাই কিউ, এর মানে হচ্ছে রুট পি বাই রুট কিউ। আচ্ছা, এবার আসি একটু কিউব এবং কিউব রুটে। কিউব এবং কিউব রুট কি জিনিস? একই রকম স্কোয়ার রুটের মতোই। কোনো সংখ্যার কিউব, ধর একটা সংখ্যা রয়েছে এ, এই সংখ্যাটার কিউব মানে হচ্ছে সংখ্যাটার মাথায় 3, অর্থাৎ সংখ্যাটিকে আগের মতো না দুবার নয়, সংখ্যাটিকে এবার 3 বার গুণ হচ্ছে। মাথায় 3 থাকা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3, মানে এর মাথায় পাওয়ার আছে 3, তার মানে একে 3 বার গুণ করা। যদি একটা সংখ্যা দিয়ে দেয়, বলে যদি সংখ্যাটা বলে 7, তার মাথায় যদি একটা 3 দিয়ে দেয়, তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3, এর মানে হচ্ছে 7 7 গুণ 7 গুণ 7, অর্থাৎ 7 7 49 গুণ 7, তাহলে 7 নং 63, 3 হাতে আমার 6, 4 7 28 29 30 31 32 33 34, তাহলে 334 হচ্ছে 7 এর কিউব। স্কোয়ারের মতোই, স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছিল, কোনো একটা সংখ্যা তার পাওয়ারে থাকছিল 2, তার মানে সংখ্যাটিকে দুবার গুণ, আর এর মানে হচ্ছে কি কিউব মানে সংখ্যাটির মাথায় হচ্ছে 3 এসে বসে আছে, অর্থাৎ সংখ্যাটিকে এবার 3 বার করে গুণ করব। কিউব রুট মানে কি জানো? কিউব তো বুঝলাম, স্কোয়ার বুঝেছি, স্কোয়ার রুট বুঝেছিলাম, তাহলে কিউবের সাথে কিউব রুট থাকবে, তাহলে সেটা কি? ধরো একই রকম আগে বলছিল বর্গমূল বার করো, এবার কিউব রুটের বাংলা হচ্ছে ঘনমূল বার করো। ঘনমূল মানে এবার পকেটে আর ফাঁকা থাকবে না, এবার পকেটের মধ্যে একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা কি? 3। যদি কিছু লেখা না থাকে তাহলে আমরা বুঝবো পকেটে আছে 2, আর যদি লেখা থাকে তো ভালো, তাহলে বুঝে নেবো 3 4 5 কিছু একটা থাকবে। ভিতরে ধরো একটা সংখ্যা লিখছি এ, এবার দেখো ধরো একটা সংখ্যা লিখছি 216, এই সংখ্যাটির মানে হচ্ছে 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ কিউব রুট অফ 216 মানে হলো রুট ওভার অফ কিউব রুট অফ 216, 216, তার মানে কিউব রুট অফ 6 গুণ 6 গুণ 6। এর মানে কি? এর মানে আগে ছিল এখানে 2, এখন হয়ে গেছে 3। দেখো আগে কি ছিল, আগের পেজে আছে, দেখো আগে কি ছিল, এই জায়গাগুলো দেখো 2 ছিল, আর এখন কি এসে দাঁড়িয়েছে, এখন দেখো এই জায়গাগুলোতে এসে দাঁড়িয়েছে 3 করে, তাই তো? তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে এবার প্রতি 3টে করে একই রকম সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে বেরোবে, বাকি দুটোকে খেয়ে দেবে। স্কোয়ার রুট কি করছিল, প্রতি দুটোকে নিচ্ছিল, তার একটাকে খেয়ে নিচ্ছিল, একটাকে বার করে দিচ্ছিল। কিউব রুট কি করবে, প্রতি 3টেকে নিয়ে তার দুটোকে খেয়ে নেবে, একটাকে বার করে দেবে, অর্থাৎ এক্ষেত্রে প্রতি 3টে থেকে একটা বাইরে বেরোবে, অর্থাৎ 3টে যদি 6 থাকে তাহলে একটা 6 বাইরে আসবে, আর কিউব রুট হয়ে যাবে। বোঝা গেল? এইটা দেখার কিছু করা যাচ্ছে না, এটা কিউব রুটের মধ্যেই থাকবে।
একই রকম কোনো ভগ্নাংশের কিউব রুট করা মানে ধরো একটা ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশটা হচ্ছে পি বাই কিউ, এই ভগ্নাংশটার কিউব রুট এইটা করা মানে কিউব রুট অফ পি বাই কিউব রুট অফ কিউ। বুঝতে পারছি? এবার আর কয়েকটা জিনিস করাই। এখানে বলছে আমরা দেখবে ছোটবেলায় ক্লাস 9-এ সূচকের অঙ্ক করেছি। কি করতাম সেই অঙ্কে? সেখানে আমাদের থাকতো হচ্ছে ধরো একটা সংখ্যা, একটা ভেরিয়েবল বা একটা চলরাশি থাকতো। চলরাশিটাকে ধরো আমরা নাম দিচ্ছি এক্স, বা ধরো এর নাম দাও এ, যেটা মন চায় দাও। ধরো এ নিচ্ছি, এ তার মাথায় এম একটা সংখ্যা। এর মানে কি? এর মানে এ সংখ্যাটিকে গুণ করতে থাকবো। কতবার গুণ করব? বলছে এম টাইমস, এম বার গুণ করব। অর্থাৎ যদি একটা সংখ্যা দেয়, ধরো সংখ্যাটি বলছে 8, তার মাথায় আছে 4, তাহলে এই 8 সংখ্যাটিকে ঠিক কবার গুণ করতে হবে? 4 বার। অর্থাৎ 8 গুণ 8 গুণ 8 গুণ 8 হবে। বোঝা গেছে? এখন এই যে যে সূচক বা পাওয়ার, এই যে মাথায় যে জিনিসগুলো এসে বসে আছে, সূচক বা পাওয়ার, এই ব্যাপার নিয়ে কয়েকটি তথ্য একটু দিয়ে রাখা ভালো। কি তথ্য? কোনো কিছুর মাথায় কিছুই নেই, কোনো একটা সংখ্যা তার মাথায় কিছুই নেই, তার মানে সংখ্যাটির মাথায় 1 আছে। কোনো একটা সংখ্যার মাথায় কিছু না দেওয়া মানে কোনো সংখ্যাটির মাথায় অন্তত 1 আছে। এবার দেখো কোনো একটা সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে কি হবে? ওয়ান হবে স্যার। এক হবে, এক হবে। একদম একদম এক হবে। মানে কোনো সংখ্যার কোনো ভেরিয়েবলের পাওয়ারে যদি আমি 0 বসাই তাহলে সংখ্যাটি হয়ে যাবে হচ্ছে 1। এখন এই সূচকের নিয়মাবলীতে আমরা ক্লাস 9-এ ঠিক 4টে মতন সূত্র শিখতাম, এবং সেই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যেত। কি কি সূত্র শিখতাম? একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এম এবং এন এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। 2 নম্বর কি শিখতাম? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার যদি এন হয়, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস এন। যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, তাহলে এ পাওয়ার এম মাইনাস এন। একদম এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক বলেছো। আর একটা যেটা আমরা শিখতাম সেটা হচ্ছে ধরো একটা সংখ্যা দিচ্ছি এ বি টু দি পাওয়ার এম, এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই মোটামুটি 4টে সূত্র। এই 4টে সূত্রকে খাতায় লিখে রাখো প্রয়োজনে, বা নোটসে আমি দিয়ে দেবো, নোটসের মধ্যেও থাকবে, বা যে কোনো বই যে বই হাতের কাছে ফলো করছো না কেন সেই বইতে দেখবে এগুলো আছে। তো এই 4টে সূত্রকে ব্যবহার করে আমরা কিন্তু সূচক বা সূচক সম্পর্কিত, অর্থাৎ স্কোয়ার রুট, কিউব রুট, এই ধরনের যা কিছু অঙ্ক মোটামুটি প্রায় সবটাই করে ফেলতে পারবো।
আমরা ক্লাস 10-এ আরো একটা চ্যাপ্টার করেছি, সেটা হচ্ছে করণী। মনে আছে? কি থাকতো? এই যে রুট আলা টার্মগুলো, এইগুলো নিয়ে আমরা সেই চ্যাপ্টারে কাজ করতাম। অর্থাৎ এই সংখ্যাটা প্লাস ধরো একটা নর্মাল সংখ্যার সাথে এরকম একটা কিউব বা স্কোয়ার রুট টার্ম যোগ আছে, বা ধরো একটা সংখ্যা 8-এর সঙ্গে একটা স্কোয়ার রুট টার্ম যোগ আছে, এই রকম সংখ্যাগুলোকে নিয়ে তার যোগ বিয়োগ গুণ ভাগ করার চ্যাপ্টার হচ্ছে করণী। ক্লাস 10-এ এটা পড়ানো হয় বাংলা বোর্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রে দু রকমের করণীর কথা আমরা পড়েছি। একটাকে বলা হয় অনুবন্ধী করণী, সরি দু রকমের করণী না, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে নর্মাল এমনি করণী, আর একটা তার বলা হচ্ছে অনুবন্ধী করণী। কাকে বলবো অনুবন্ধী করণী? কেউ জানো? ধরো একটা করণী দেওয়া রয়েছে a প্লাস আই বিটা, তাহলে এর অনুবন্ধী করণী কি হবে? এর অনুবন্ধী করণী হচ্ছে a মাইনাস আই বিটা, অর্থাৎ এই যে যে আই আলা টার্মটা তার আগের সংখ্যাটা হয়ে যাচ্ছে মাইনাস। ঠিক আছে? সরি ভুল বলছি আমি একটু। এটা কমপ্লেক্স নাম্বারে চলে গেছে, এটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে এটা আছে। ধরো একটা সংখ্যা লিখছি আলফা প্লাস রুট বিটা, তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে আলফা মাইনাস রুট বিটা, অর্থাৎ আলফার সাথে আগে রুট বিটাটা যোগ ছিল, এর অনুবন্ধী কি হবে? ওই রুটের আগের সংখ্যাটার যে চিহ্ন তা হয়ে যাবে উল্টে যাবে পুরোপুরি, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এবার কয়েকটা অঙ্ক করি, তাহলে জিনিসগুলো দেখবে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। এক নম্বর, বলছে x ইকুয়ালস টু 2 প্লাস রুট 2, সবাই করো। y ইকুয়ালস টু 2 মাইনাস রুট 2, তাহলে বলছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার কত হবে? ফোর স্যার। কত হচ্ছে? 4। বাকিরা? হ্যাঁ 4 স্যার। আচ্ছা, 4 স্যার। তাহলে সবারই মোটামুটি 4 আসছে। কি করে করেছো একজন, কেউ একজন বলো তো? স্যার আমি মানটাকে বসিয়েছি, এক্স এর মানটা দিয়ে তার হোল স্কয়ার দিয়েছি, মাইনাস ওয়াই এর মানটা দিয়ে তার হোল স্কয়ার দিয়েছি, তারপরে রুট আর হোল স্কয়ারটা কেটে গিয়ে 2 + 2 4 মাইনাস এখানে এটা কেটে গিয়ে 2 - 2 অর্থাৎ 0, 4 থেকে 0 বাদ দিলে 0ই থাকে, এই মতো করেছি। আচ্ছা, এই লাইনের পরে কি লিখেছো বলো তো একটু? দেখো ও দেখি এই দেখি। লাইনের পরে হ্যাঁ বলো। হুম এবার হচ্ছে এটা ওই রুট রুট আর ওই স্কয়ারটা কেটেছি, এই রুট আর স্কয়ারটা এক্ষেত্রে কেটেছো? স্যার এখানে এই মানে রুট আছে তো, ওটা স্যার রুটটা উঠে যাবে স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তাহলে দাঁড়াও দাঁড়াও একটু একটা কথা বলতে দাও। হলো বলো বলো। আহ, ওই স্কোয়ারটা রুটটা কেটেছি, আচ্ছা সুতরাং ওটা উঠে গিয়ে 2 + 2 থাকলো ব্র্যাকেটের মধ্যে, আর মাইনাস এখানে 2 - 2 থাকলো, তাহলে এখানে 2 - 2 0 থাকলো হলো, আর এখানে 4 হলো, তো 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে, এভাবে করেছি। আমার আবার -4 আসছে স্যার। এইখান থেকে কার সাথে কাকে কেটেছো একটু বলো তো আমায় একটু। স্যার আমার -4 আসছে। দাঁড়াও, তোমার -4টা পরে দেখতে, আগে এটা একটু দেখে নি। এই √2 আর এই 2 কেটে দেবো তাই তো, না কি করবো? স্যার আমি রুটটাকে উঠিয়েছি, এই যে এটা মনে হয় ভুল প্রসেস। এইটা আর এটা কেটে হ্যাঁ দিয়েছি তাই তো। হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে এইটা এটা কেটে দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, উপরে এটা ভুল, উপরে প্রসেসটা ভুল হয়েছে, দাঁড়াও আমি বলছি। আচ্ছা, আরেকজন কি করেছো, কার -4 এসছে? আমার আসছে। কি করেছো একটু বলো তো। আমি আমি x² - y² সমান a² - b² ফর্মুলা করেছি, a + b * a - b নিয়ে মান বসিয়েছি, নিয়ে কাটাকাটি করেছি, নিয়ে -2 আর -2 থাকছে, নিয়ে -4। আচ্ছা, তুমি খানিকটা ঠিকঠাকই গিয়েছো। আচ্ছা, এটা আমি একটু বলি, দাঁড়াও। দেখো, ধরো কেউ একজন করেছে তোমার মতন করে, যে করেছে এইভাবে করেছো তার মতন করেই বলছি। ধরো তুমি এখানে x এর মান বসিয়েছো, এখানে y এর মান বসিয়েছো, কোনো অসুবিধার কিচ্ছু নেই। তাহলে তুমি লিখেছো হচ্ছে x² - y² = 2 + √2 তার হোল স্কয়ার, মাইনাস লিখছো 2 - √2 তার হোল স্কয়ার, তাই তো? আমরা জানি এটা ঠিকই বলেছিলে, কিন্তু এখানে এটা অ্যাপ্লাই হয়নি কেন সেটা বলছি। এইটা মানে এই স্কয়ার আর এই 2 কেটে গিয়ে হয় হচ্ছে 2, এটা ঠিক, একদম ঠিক কথা। কিন্তু এখানে দেখো ব্র্যাকেট আছে, এ 2 + 2√2 তার হোল স্কয়ারে আছে, অর্থাৎ এ কিন্তু এই √2 এর পাওয়ারে নেই, শুধু এ আছে 2 + √2 তার পাওয়ারে, ফলে এখান থেকে কিন্তু একে আর একে এইভাবে কাটা যাবে না। তাহলে কি করব? তাহলে দেখো এটা অনেকটা দেখতে এরকম না, a + b তার হোল স্কয়ারের মতন না? দেখো এখানে a এর মানটা 2 আর b এর মানটা হচ্ছে √2, তাহলে a + b এর হোল স্কয়ারে ভাঙা যেতে পারে। a + b এর হোল স্কয়ারের ফর্মুলা কি? a² + 2ab + b²। তাহলে একে যদি ভাঙি তাহলে 2 এর স্কয়ার আসবে, 2 এর স্কয়ার মানে 4, প্লাস 2ab অর্থাৎ 2 × 2 মানে 4 √2, আর √2 এর স্কয়ার মানে হচ্ছে 2। পরেরটাতে আসবে হচ্ছে -4 - 4 √2 + 2। এটা যদি করি তাহলে 4 + 4 √2 + 2 -4 +4 √2 -2, এই -2 - 2 কেটে যায়, 4 4 কেটে যায়, তাহলে উত্তর থাকে 8√2। এটা আমার অ্যান্সার। এটা হচ্ছে যে ডাইরেক্ট মান বসিয়ে করেছে তার জন্য বললাম। এইটা হচ্ছে একদম চোখ বন্ধ করে বাচ্চারা করে দেয়, বাচ্চাদের একদম প্রসেস। কিন্তু আমাদের তো পরীক্ষার জন্য একটু একটু শর্টকাটগুলো শিখতে হবে। তো আমরা এক কাজ করব, আমরা শুধু এটা করব না, আমরা কি করব, এখানে আমাদের জিনিসটা ছিল x² - y²। আমি x² এবং y² এর মধ্যে মানটাকে না বসিয়ে এটাকে আগে সূত্রে ভেঙে নিই, x + y × x - y। এখন প্রশ্ন, এই সূত্রে ভাঙালাম কেন? দেখো x এর মান দেওয়া ছিল 2 + √2 আর y এর মান দেওয়া ছিল 2 - √2। যদি এদেরকে যোগ করে দিই, দেখো এই √2 আর +√2 আর -√2 কেটে যায়। আবার বিয়োগ করলে এর আগে একটা মাইনাস চলে আসবে, এর আগে একটা প্লাস চলে আসবে, তাহলে এটা আর এটাও কেটে যাবে। সেইটা মাথায় রেখেই আমি এটাকে সূত্রে ভেঙে দিয়েছি। এবার দেখো কত সহজেই হয়ে যাচ্ছে। x এর মান হচ্ছে 2 + √2, y এর মান হচ্ছে 2 - √2। x এর মান হচ্ছে 2 + √2, y এর মান হচ্ছে -2 মাইনাসে প্লাসে √2। তাহলে দেখো কি আসছে, 2 + 2 মানে হচ্ছে 4 প্লাস, সরি একটা হচ্ছে মাইনাস,
তাহলে এইটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকতে হচ্ছে শুধুমাত্র 4 ইন্টু, এখানে দেখো এই 2 আর এই -2 কেটে যায়, √2 প্লাস √2 মানে হচ্ছে 2√2, তাহলে আমি পাচ্ছি 4 ইন্টু 2√2, তার মানে হচ্ছে 4 দুগুণী 8, 8√2। দেখো আগের উত্তরের সাথে এই উত্তর ঠিকই এসেছে। বোঝা গেছে কোথায় ভুল আসছে? আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি দেখো, বলছে কিউব রুট অফ √441 প্লাস স্কোয়ার রুট 16 প্লাস √4, এটার ভ্যালু কত হবে বের করো। তিন হবে স্যার, 3। আচ্ছা 3 হবে, আর বাকিরা? আচ্ছা 3 আছে স্যার। আচ্ছা আর বাকিরা? The last line of 3√7 27 এসছে, তারপরে কি করতে হবে ওই জায়গাটা আর বুঝতে পারছি না। মানে √3 ভেতরে। আচ্ছা তাহলে আমি একটু করি, একটু দেখো যতদূর হয়েছে মিলিয়ে নাও আর বাকিটা দেখে নাও, যদি তারপরে কোনো সমস্যা থাকে আমায় বলো। দেখো আমি এই যে বড় কিউব রুটটা রয়েছে এটাকে এর মতোই রাখছি, এইটাকে আমি লিখছি, বলছে ভিতরে রয়েছে 241, এটা কার বর্গ জানো? 21-এর। 21-এর বর্গ, ঠিক। 21-এর। এই জন্য বলেছি এই বর্গ রাশিগুলোকে 1 থেকে 30 অবধি সংখ্যার বর্গকে মনে রাখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, নাহলে এখান থেকে বের করাটা খুব কঠিন। এইটা কার বর্গ? 4 4-এর বর্গ। 4-এর। এটা হচ্ছে 4-এর। 2-এর বর্গ। 2-এর। তাহলে দেখো কিউব রুট অফ, এখান থেকে আমি পাচ্ছি 21, কারণ এই স্কয়ার এবং এই রুট কেটে যাচ্ছে, এই স্কয়ার এই রুট কেটে যাচ্ছে, থাকছে 4, এখানে থাকছে হচ্ছে 2, তার মানে হচ্ছে কিউব রুট অফ 24, 25, 26, 27, এই অবধি মোটামুটি অনেকেরই এসছে। আচ্ছা এবার কি করব প্রশ্নটা, 27কে লেখা যায় 3 গুণ 3 গুণ 3। এই কিউব রুট কি করে, প্রত্যেকটা 3টে 3 থেকে একটা 3কে বাইরে বের করে দেবে, বাকি দুটোকে খেয়ে নেবে। অর্থাৎ 3টে 3 পেলে ও একটাকে তোমায় দেবে ফেরত, তোমার হাতে দেবে, বাকি দুটোকে ও রেখে দেবে। তাহলে এই 3টে 3 থেকে কটা 3 বেরোবে? একটা। বা তুমি এরকম ভাবেও ভাবতে পারো যে কিউব রুট অফ 3টে 3 মানে কি 3-এর কিউব। কিউব রুট কি করে, কিউবের সাথে গিয়ে কাটে। স্কোয়ার রুট কি ছিল, স্কোয়ার রুট কি হচ্ছিল এখানে, স্কোয়ার রুটটা
স্কোয়ার রুটটা স্কোয়ারের সাথে কি কাটছিল, এখানেও কিউব রুটটা কিউবের সাথে গিয়ে কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3। যারা ঠিক 3 বার করেছো তারা একদম ঠিক উত্তর বার করেছো। স্যার বাইরের যেটা 3 আছে ওটা কিউব, তাই তো? ওই কিউব আর এখানে 3 এর পাওয়ার কিউব, এই কিউব দুটো কাটা গেল, 3টা থেকে গেল, তাই তো? এই 3টা হচ্ছে এই পকেটের 3, হ্যাঁ, হুম। আর এই 3টা হচ্ছে এর পাওয়ারের 3। এই কিউব রুট আর এই 3 কেটে যায়। কেন কেটে যায়? কারণ 3-এর কিউব আর এই কিউব রুট মানে হচ্ছে এর পাওয়ারে 1/3। আমরা জানি এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3-এর সাথে 1-এর 3 গুণ করলে থাকে 1, তার মানে হয়ে যাবে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 3। আলটিমেটলি যেটা হচ্ছে এখানে কেটে যাচ্ছে। কিউব রুট থাকলে কিউবের সাথে কাটবে, স্কোয়ার রুট ছিল বলে স্কোয়ারের সাথে কেটেছিল। ঠিক আছে? হ্যাঁ, আর রুটটা কি হলো স্যার? রুটটা তো কেটে যাচ্ছে। রুটের চিহ্ন যেটা আছে ওটা? এই দেখো আমি আরেকবার বলি। না মানে কিউবটা তো কাটলো, রুটের চিহ্নটা যে থেকে যাচ্ছে, কি হলো? দাঁড়াও আমি বলছি। হ্যালো, অনলাইন মিটিং এ আছি, পরে কথা হচ্ছে। ধরো আমি একটা সংখ্যা লিখছি, শুনতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, দেখো আমি একটা সংখ্যা লিখছি, ধরো এ, তার মাথায় লিখছি একটা পাওয়ার 3, তার মানে কি এ সংখ্যাটার 3 বার গুণ আছে, অর্থাৎ এ গুণ এ গুণ এ। আর বাইরে লিখেছি একটা কিউব রুট। কি হয়, এ কিউবকে আমি ওর মতন রাখছি, স্কয়ার কিউব রুটের জায়গায় আমি লিখতে পারি এটাকে পাওয়ারে এনে 1/3। তার মানে আমরা জানি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম গুণ এন হয়। তার মানে এই দুটো জিনিস গুণ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। এই দুটো যদি কাটে তাহলে কি থাকে, এর পাওয়ারে 1, তার মানে হচ্ছে শুধুমাত্র এ। আমরা ডাইরেক্ট এখান থেকে এইটাকে করছি কিভাবে, আমরা বলছি যদি এখানে কিউব রুট থাকে আর এখানে কিউব থাকে, তাহলে এই কিউব আর এই কিউব রুট একা কেটে বেরিয়ে যায়, এও কে এর সাথে গিয়ে কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে কে, শুধু এ। বা আর একভাবে বলছি কি, যদি কিউব রুট থাকে আর ভিতরে যদি 3টে একই সংখ্যা থাকে, তাহলে 3টে একই সংখ্যা থেকে এ কি করবে, দুটোকে খেয়ে নেবে, একে একে খেয়ে নেবে, আর একটাকে বাইরে বার করে দেবে। বোঝা গেছে? কোথায়? দুটোকে খেয়ে নেবে বলতে মানে দুটো তো বেরাবে, হ্যাঁ একটা থেকে গেল। হ্যাঁ, আর বাইরের কিউবটা কি হলো তাহলে? এইখানে দেখো কিউব রুট মানে কি, এই যে যে বাইরের এইটা কিন্তু একটা চিহ্ন, এটা কিন্তু কোনো 3 নয় আলাদা করে। এই পকেটের 3 এর কিউব। মানে হচ্ছে এইটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা যন্ত্র ভাবো। কিউব রুট যেমন একটা যন্ত্র, স্কয়ার রুটকেও একটা যন্ত্র ভাবো। কেমন যন্ত্র? যে একই সংখ্যা যদি 3 বার দাও, মানে তুমি 3টে একই সংখ্যা দেবে, ও কি করবে, মেশিন দুটো সংখ্যাকে ও খেয়ে ফেলবে, হজম করে ফেলবে, আর একটা সংখ্যাকে তোমায় বের করে দিয়ে দেবে। যেমন গম দিলে তোমায় আটা দেয়, এ কি করবে, এ থেকে তুমি 3টে 3 দিলে ও দুটো 3কে খেয়ে ফেলবে, দেবে না তোমায় আর তোমার হাতে দেবে একটা 3কে। এর মধ্যে ধরো আছে 7 গুণ 7 গুণ 7, বা ধরো আরো একটা 7 আছে, তাহলে কি করবে, ও প্রথম 3টে 7 থেকে একটা 7কে বাইরে বের করে দেবে, আর দুটোকে এ খেয়ে ফেলবে, এই দুটোকে খেয়ে ফেলবে, আর ওই কিউব রুটের মধ্যে √7 থাকবে, ও থেকে যাবে, ও ওর মধ্যে থাকবে। ওকে যদি বেরোতে হয় তাহলে দুটো ও খেয়ে ফেলবে, একটাকে বাইরে বের করবে। যদি এরকম হয় 9 ইন্টু 9 ইন্টু 9 কিউব রুট আছে,
তার মানে প্রত্যেক তিনটে থেকে এই যে টোটাল এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা কি করবে, দুটোকে খেয়ে নেবে আর একটাকে বাইরে বার করে দেবে। এটা কোনো আলাদা তিন নয় যে গুণ আকারে একটা তিন রয়েছে এরকম নয়, কিন্তু এটার মানে হচ্ছে এটা নিজেই একটা অপারেটর বা এর নিজেই একটা যন্ত্র। এখানে 4 থাকতে পারে তাহলে আর একরকম, এখানে 5 থাকলে একরকম, এখানে 6 থাকতে পারে, এখানে 100 থাকতে পারে সেখানে একরকম। আমরা নর্মালি এখানে যেটা করি সেটা হচ্ছে পকেটের মধ্যে কিউব আর পকেটের মধ্যে 2, এইটাকে আমি বলি কিউব রুট আর এটাকে আমি বলি স্কোয়ার রুট। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারলে? যদি কোথাও অসুবিধা হয় নেক্সট জিনিস আবার বলবে। আচ্ছা, একটা ভালো অঙ্ক দিই। এই অঙ্কগুলো দেখবে ক্লাস 10-এ আমাদের অনেকবার আসতো। ওয়ান বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস 1 বাই রুট 4 প্লাস রুট 3 প্লাস ডট ডট প্লাস 1 বাই রুট 100 প্লাস রুট 19, এটা ইকুয়ালস টু কত? করো। বল না, রাতে মিটিং টিটিং করবে হয়তো ম্যাডামের সাথে। সব প্র্যাকটিক্যাল সেটা উজ্জ্বল স্যারকে বললাম, স্যার প্র্যাকটিক্যাল সব হয়তো পরীক্ষার আগে লেখা হয়ে উঠবে না। তা বলছে আমি দায়িত্বে আছি ঠিকই, বাট আমার সাথে নিরাজুল স্যার আর একটা কে বললাম এনআরসি ম্যাম দায়িত্বে আছে। তা বলছে আমি দেখো হঠাৎ করে দেখো তোমার 12 তারিখ পরীক্ষা শেষ, 13 তারিখ পরীক্ষা পড়ে, তার রেসপন্সিবিলিটি কে নেবে? তোমরা নিজেরা নেবে। তাহলে স্যার আমি বলি 13 তারিখে স্যার আমাদের পরীক্ষা পড়ে না, কারণ পরীক্ষার টাইম বলবে যদি পড়ে। মানে স্যার ওরাও বাইচার আজ পর্যন্ত কোনোদিন হয়নি, যদি পড়ে তার রেসপন্সিবিলিটি আমাদের, আপনার রেসপন্সিবিলিটি যাবে। জীবনেও আজ পর্যন্ত পড়ে না, কোনোদিন পড়বে। আমি তার স্যার বললো যে কি আমি আমি ওরকম আলাদা করে কোনো ডেট রাখতে চাইছি না, যে এই দিনের মধ্যে ডেটটা ফাইন ফাইন সাইন করাতে হবে এরকম কিছু রাখতে চাইছি না। আমি স্যার একটু দেখুন পরীক্ষার পরে যদি আমরা সাইন করাতে পারি তাহলে আমি ধীরে কাজ করতে পারি, কারণ এখন স্যার বুঝতেই পারছেন আমি পরীক্ষা কী করে দিই। তা বলছে ঠিক আছে যতটা পারো করো, আমি স্যারদের সাথে বলছি, স্যারদের আমি সেরকমই বলছি যাতে তারাও যেন সেরকমই করেন, যে তারা না ওই সাইন স্যার 1/99 হবে বা 99/1 এরকম উল্টে বাকিরা দিলেও। করো দেখছি, বাকিরা করো দেখছি। 5 তারিখে টিচার্স ডে আছে, ঠিক আছে? ওই দিন যদি সব স্যার ম্যাম আসে তাহলে ওই দিনই যাবো।
দেখে নিই আমি কবে সব স্যার ম্যাম আছেন সেদিনই যাবো। 5 তারিখ হলে 5 তারিখ, 6 তারিখ হলে 6 তারিখ। ও হ্যাঁ, সেটা ঠিক। 2 ঘন্টা কিন্তু যাতায়াতেই চলে যাবে। কি বলছিল আগে? ও টিচার ডেতে তো তোর আসতেই হবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমার প্রথমে রাতের কথা বলছিল, তারপরে বলছে যে বলিনা আসবে, তোমার কি দুপুরে হলে সুবিধা না রাত হলে? আমি বলছি, আমার কোনো ব্যাপার না, ও তো দিনে ছাড়া রাতে কি করে আসবে। আমার বলছে তাহলে তো, আমার বলছে তাহলে তুমি কি তাহলে দিনে আসবে? আমি বললাম ওর যেমন সুবিধা সেই অনুযায়ী বলুক, তারপরে দেখি। তো বলছে তাহলে ও তো হয়তো দিনেই যাবে। আমি বলছি হ্যাঁ ও তো আসবে, তারপরে আবার ফেরার ব্যাপার হচ্ছে। ঠিক আছে, অন্য কোনো ব্যাপার না। কিছুই বলেনি আমাকে। আমাদের মধ্যে ভ্যালিড রিজন দাও, আমি দিয়ে দিয়েছি কল প্রোভাইড। আর দেখতে পাবেন না, আর দেখতে পাবেন না এখন আর কটা দিন আর এমনি আর নেই ওর। না সুতো ব্যাপারটা করে আমার তো বললো, আমি জানি না কি করবো, বুঝতে পারছি না। না ওইটা লিখিনি আমরা। আমি ভাবছি যে ডিভোর্সটা লিখবো কিনা। সবাই অনেকে দেখতে তো লিখছে ডিভোর্স, ম্যারেজের একটা কি একটা আছে। শুধু আমরা নাটক শুরু করে ওই দিন ক্লাসে কে কয়েকজন ছিল, তাদের নাকি কত রকমের কিছু ছক মক বলে টলে দিয়ে গেছে। আর সুতপা ম্যাডামের মানে এমন করে, মানে না কি করার, কিচ্ছু করতে হবে না। ওইটা পরে যেদিন যাবি দিয়ে গিয়ে বলবি হ্যাঁ সাইন করে দেবো। যদি কিছু বলবে আমার সময় নেই এখন। তারপরেও যদি কাটে বা চেঞ্জ করতে হয় পাচ্ছি না স্যার। তাহলে বলবি যে ম্যাম পরীক্ষার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম তো 5 তারিখ মানে ওই সবাই মিলে একদিন ঠিক করে গেলেই হবে। কবে? তাই নাকি? দেখা যাক। সেটাও ঠিক। স্যারে বল না, স্যারে বল প্যাকেট করতে, বলছি স্যার ওখানে খাওয়া দাওয়া যাবে না, প্যাকেট করুন। স্যারে উল্টে উস্কাই। দেখি খাও। আচ্ছা সবাই মিলে একদিন ঠিক করে গেলেই হবে, যেদিন সুবিধা হয়। কোনো ব্যাপার নেই। আমি লিখিনি, কেউ একটা লিখেছে, আমি নিয়ে নেবো। কে লিখবে? ঠিক আছে, আমি যদি পেলে দেখি রাতে যদি আজকে আবার মেসেজ করে, কালকে তো আবার গিয়ে জমা দিয়ে আসতে হবে। সে সাইন করে দেবে। স্যার ঠিক। আচ্ছা বলো। বাকি আর কেউই পাচ্ছ না করতে? না স্যার, হচ্ছে না পাচ্ছি মনে না। হয়। করণীয় ভুলে গেছো তাই? দেখো এই অঙ্কগুলো খুব সহজ, যদি আমাদের এই রকম করণী আকারে দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হয়, করণী নিরসন করতে, অর্থাৎ এই নিচে করণী রাখা যাবে না, অর্থাৎ নিচে এই রুটওয়ালা টার্মকে রাখা যাবে না, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এক একটা টার্ম নিয়ে ভাবো। দেখো এই যে প্রথম টার্মটা, এই টার্মটা নিয়ে ভাবো, এখানে রয়েছে 1/√2+1, তার নিচে রয়েছে √2+1, এই নিচে এই √2 ওয়ালা টার্মকে রাখা যাবে না, তাহলে কি করব, কি করে তাড়াবো? করণী নিরসনের উপায় হচ্ছে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করে দাও। এখন দেখো আমি যদি উপরে নিচে √2-1 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো এই রুটটা চলে যায়। গুণ করো সবগুলোর ক্ষেত্রে,
√3 মাইনাস √2, নিচে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 প্লাস ডট ডট করতে করতে 100 মাইনাস √99 100 প্লাস √99 ইন্টু √100 মাইনাস √99। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি সূত্র এটা? a প্লাস বি, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। মাইনাস বি স্কয়ার। তার মানে এখানে হয়ে যাবে √2 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, আর উপরেরটা উপরের জিনিস থেকে যাবে। তাহলে এটাও হয়ে যাবে √3 মাইনাস √2, নিচেরটা হয়ে যাবে √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার, প্লাস ডট ডট করতে করতে √100 মাইনাস √99, আর নিচে আসবে হচ্ছে √100 তার স্কয়ার মাইনাস 99 তার স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই টার্মটা থেকে আসছে হচ্ছে √2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, সরি হ্যাঁ এখান থেকে দেখো 2 মাইনাস 1 আসছে। পরেরটা আসবে হচ্ছে √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2, ডট ডট করতে করতে √100 মাইনাস √99 বাই আসছে হচ্ছে 100 মাইনাস 99। তার মানে আলটিমেটলি আসবে হচ্ছে √2 মাইনাস 1 বাই 1 প্লাস √3 মাইনাস √2 বাই 1 প্লাস √4 মাইনাস √3 বাই 1 প্লাস ডট ডট করতে করতে √100 মাইনাস 99 বাই 1। তার মানে হচ্ছে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3 প্লাস অর্ডার করতে করতে √100 মাইনাস √99। তাহলে দেখো এই √2 এর সাথে এই √2 কেটে যায়, এই √3 এর সাথে এই √3 কেটে যায়, এই √4 কোনো না কোনো √4 এর সাথে কেটে যাবে, সমস্ত টার্ম কেটে যাবে। এই √19 এর আগের টার্মে থাকা √19 এর সাথে কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র দুটো টার্ম, এই একটা -1 আর এই একটা √100। তাহলে √100 -1, √100 মানে কি 10 minus 1 equals to 9। বোঝা গেছে? স্যার বলো। এইরকমই অঙ্কগুলো 1 মাইনাস ওই যে 1 বাই নিচের যে √2 প্লাস 1 আছে 1 বাই √2 মাইনাস দিয়ে আবার 1 বাই ওটা লিখে নিয়ে প্রত্যেকটা এইভাবে যদি করা যায়, তারপর এটা প্লাস 1 বাই √3 মাইনাস 1 বাই √2 এভাবে করলেও তো কেটে যাবে সব। আরেকবার বলো কি করতে চাইছো? মানে ওই যে 1 মাইনাস করে যে করে না, মানে ধরুন প্রথমে একটা এক্সট্রা 1 মাইনাস ওপরে যে সংখ্যাটা আছে 1 বাই √2 প্লাস 1 ওটাকে 1 বাই √2 আবার মাইনাস 1 বাই 1 তারপর প্লাস 1 বাই √3 মাইনাস 1 বাই √2 এভাবে করে মাইনাস প্লাস করলে তো সব কেটে যায়। তাতে কি এবার হচ্ছে শেষে হয়তো না, ওই শেষের জায়গাটাই তো আমি মনে করতে পারছি না, মানে অনেকদিন আগে করেছিলাম তো, মানে সেভাবে কিন্তু হচ্ছে না। শর্টকাট হিসেবে হ্যাঁ। তুমি একটু করো, যদি এই অঙ্কটা তুমি যেভাবে বলছো একটু করো, যদি হয় তো তাহলে আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, দেখি কিরকম ভাবে করছো। না ওইটাই তো স্যার স্যার শেষের একটু দিকটা কাটাকাটিটা দেখান। আমার মনে হচ্ছে কিন্তু মানে হবে না, তুমি যেভাবে বলতে চাইছো ওইভাবে কিন্তু হবে না। তাও তুমি তোমার মতো স্যার করে একটু করার কাটাকাটিটা চেষ্টা করো। দেখান, হ্যাঁ বলো বলো। কাটাকাটিটা দেখান একবার।
এখানে 99টা কত দিয়ে কাটলেন? এই রুট 99টা এর আগের টার্মটা, এখানে ডট ডট আছে মানে কি এর আগে আরো টার্ম আছে। এর আগের টার্মটা কি ছিল জানো? এর ও আগের আচ্ছা টার্মটা আচ্ছা। প্লাস রুট 99, দাঁড়া আমি বলছি, এর আগের টার্মটা ছিল মাইনাস রুট 89। এর আগের টার্মটা ছিল এরকম, এই টার্মটার সাথে এই টার্মটা কেটে যাবে, এইটা হচ্ছে সবচেয়ে শেষ টার্ম, এই টার্মটা থাকবে, আর এই প্রথম টার্মের থেকে আসা এই -1টাই থাকবে। ছোটবেলায় এই অঙ্ক অনেক করেছো, ক্লাস 9-10-এ এই অঙ্ক প্রচুর থাকতো। স্যার শেষের টার্মটা যদি থাকে তাহলে তো আপনি 99 তো রাখলেন না, 100 রাখলেন তো। 99টা কেটে যাচ্ছে, শেষের টার্মটা কি থাকছে? শেষের টার্মটা হচ্ছে এটা, এই টার্মটা থেকে 99 রুট -99, এইটা ঠিক এর হুম, আগের টার্মে থাকা +99 এর সাথে ঠিক কেটে যাবে। আমাদের ওই ডট ডটটা কি 100 এর পরে ছিল না 99 এর পরে ছিল? এই ডট ডটটা মানে হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে প্রথম টার্ম, এটা দ্বিতীয়, তৃতীয় হুম করতে করতে হুম। এই টার্মটায় গিয়ে পৌঁছাবে। দেখো এখানে 4 আছে, 4 - 3, তারপর এটা 5 - 4, তারপর এটা 6 - 5, তারপরে 7 - 6, 8 - 7, আচ্ছা। এইভাবে চলতে চলতে 100 - 99। হুম হুম হুম। এইভাবে কাটতে 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 যাবে। তুমি যদি কোনো যদি অসুবিধা হয় বুঝতে, তুমি আগে পরের আরো কয়েকটা টার্ম লিখে নেবে, লিখে নিয়ে করার চেষ্টা করবে, কয়েকটা অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে যে কেন কিভাবে কাটছে। নিজের মাথার মধ্যে আইডিয়াটা তৈরি হয়ে গেলেই বুঝে যাবে যে কেন কাটছি ফটাফট ওই জায়গাগুলো। স্যার আরেকটা দিন তো এরকম আমাদের পাচ্ছি কিনা আমরা। আচ্ছা, এই একটা অঙ্ক কর, এইটায় একটু অন্যরকম, বাট তাও করো। অঙ্কটা আছে 3√2/√6 - √3 মাইনাস 4√3/√6 - √2 প্লাস 6 সরি প্লাস না, এটা হচ্ছে মাইনাস -6/√8 - √12। এই প্রসিডিওর ব্যবহার করে এটা করো। এটা কি আগেরটার মতনই হবে একদম না আলাদা? একদমই। দেখো এখানে নিচে দেখো রুট আলা টার্মগুলো রয়েছে, তাহলে আমার যদি এরকম ভগ্নাংশওয়ালা টার্ম থাকে এবং তার নিচে যদি দেখি রুট, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে করণীকে নিরসন করা, অর্থাৎ নিচে করণীওয়ালা টার্মগুলোকে রাখা যাবে না, অর্থাৎ নিচে এই রুট আলা টার্মগুলোকে আমি রাখবো না। তাহলে নিচে এই রুট আলা টার্মগুলোকে সরাতে গেলে কি করতে হবে? ঠিক এর কনজুগেটটা, অর্থাৎ ঠিক এর অনুবন্ধীটা দিয়ে কে গুণ করতে হবে। অর্থাৎ এটাকে যদি এ মাইনাস বি ভাবি, তাহলে এ প্লাস বি দিয়ে কে গুণ করতে থাকতে হবে, তাই তো? তাহলেই তো a² - b² এর সূত্র আসবে।
পরেরটা কি করবো? আগে তো ওয়ান ছিল, তো ঠিক ছিল, এখানে তো সংখ্যা আছে, এগুলো কি গুণ করে দেবো? গুণ করতে তো হবে, দেবে গুণ করা, হ্যাঁ গুণ করে দাও। মানে যেমন 3√2 ইন্টু √6 + √3, এবার এই জায়গাটা কি হ্যাঁ গুণ করব? করে দাও, গুণ করে দাও, গুণ করে দাও, দেখবে কেটে যাবে সংখ্যাগুলো, আস্তে আস্তে দেখবে অনেকগুলো কেটে যাবে। তো হচ্ছে না, কেন ডাউন হয়ে গেল স্যার গুণ টুন করতে গিয়ে? দেখো √6 - √3, একে আমি করণ নিরসন করছি, তাহলে দুই পাশে আমি কি করছি, একই জিনিস দিয়ে গুণ করছি উপরে নিচে। তাহলে 3√2 ইন্টু √6 প্লাস √3 মাইনাস √6 - √2
এখানে লিখছে হচ্ছে √6 + √2। দাঁড়াও তো ধরো। হ্যাঁ স্যার বলুন। ওই আজকে কলেজে গেলাম, স্যার বললো কি কারণে আসোনি, ভ্যালিড রিজন বলো, তোমরা তো পরীক্ষায় বসতে পারবে না, এই না সেই না। বলছে তোমাদের কলেজের স্যারেরাই অনেকেই চান না, মানে অনেকে তোমাদের সামনে একরকম বলছেন, পিছনে আর এক রকম বলেন, অনেকেই চান না তোমরা মানে ইউনিভার্সিটির রুল ভায়োলেট হোক, তারা সামনের উপর তোমাদের হয়তো একরকম বলছে এবং এখানে এসে বলছে ইউনিভার্সিটির যা রুলস আছে তাই চলবে, তাতে যদি পরীক্ষা দিতে না পারে তো না পারে। নাম বলছেন না, উনি তো বারবারই কাউকে কাউকে উনি নির্দেশ করে বলছেন, ইঙ্গিত করে, কারণ জানি না উনি কাকে ইঙ্গিত করছেন। এবার উনি বলছেন তোমরা, তারা তো এরকমই বলছেন, কিন্তু সবটাই তো আমি যা স্যারের কথা কি তোমরা শুনতে পাচ্ছ? মিউট আছে। না শুনতে পাচ্ছি না। দাঁড়া আমি বলছি, তুমি ওখান থেকে হোল্ড করো। এবার আমি বললাম না, স্যার বলছে তোমরা কোনোটা ওয়ে আউট দাও, তোমাদের সেই জন্যই ডাকা হয়েছে যে আমার চেয়ারে বসে যেন আমার কোনো রকম কোনো অসুবিধা না পড়ি এবং তোমাদের জন্য ডাকতে পারি। কি হয়, আমি কি ওয়ে আউট বলছেন, বাকি স্যারেরা তো সবাই তো একমত হচ্ছেন না।
হ্যালো হ্যালো, বলো। ফোন এসে গেছিল। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এখানে আমি একই কাজ করছি, ওই অঙ্কটায় যা করছিলাম এখানেও ঠিক তাই করছি, কিচ্ছু আলাদা করছি না। দেখো শুধুমাত্র দেখো এই সংখ্যাটা ছোট আছে, এই সংখ্যাটা বড় আছে, তাই এই সংখ্যাটাকে না একটু উল্টে দিয়েছি। এই মাইনাসটা এখান থেকে কমন নিয়ে এইখানের এইটাকে প্লাস করে দিচ্ছি, আর কিচ্ছু করিনি। তাহলে এখানে থাকছে হচ্ছে √12 মাইনাস √6, আর এখানে লিখছি হচ্ছে √12 প্লাস √6 ইন্টু √12 মাইনাস √6। ঠিক আছে, এবার নিচে থাকে কি 6 এর স্কয়ার মানে √6, তার স্কয়ার মানে হচ্ছে 6 মাইনাস 3, আর উপরে থাকবে 3√2 ইন্টু √6 প্লাস √3। এখানে থাকবে হচ্ছে মাইনাস 6 মাইনাস 2 4√3 ইন্টু √6 প্লাস √2 প্লাস 6 √12 মাইনাস √6 বাই 12 মাইনাস 6। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে থাকছে 3√2 বাই √6 প্লাস √3 বাই থাকছে 3 মাইনাস 4√3 ইন্টু √6 প্লাস √2 বাই 4 প্লাস 6 √12 মাইনাস √6 বাই 6। তাহলে দেখো এই 6 কেটে যায়, এই 4 কেটে যায়, এই 3 কেটে যায়, পড়ে থাকে √2 গুণ √6 মানে 6 দুগুণী 12 √12। এইটাকে করো 3 দুগুণী 6 √6, এইটা আসবে দেখো √18 প্লাস √6, সরি দাঁড়া এটা মাইনাস হবে, সামনে মাইনাস ছিল তার মানে এগুলো মাইনাস হবে, প্লাস √12 মাইনাস √6। ঠিক করলাম তো? এই √6 কেটে যাবে, অপরে একটু সমস্যা হলো নাকি? তো শেষে কি 6 ছিল না 8 ছিল শেষের সংখ্যাটা? 12 মাইনাস 6 ছিল, ও 8 12 ছিল মাইনাস না? 8 ছিল, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে অঙ্কটা আমি পুরো আবার করি। আমার সংখ্যাটা ছিল হচ্ছে 3√2 বাই √6 মাইনাস √3 মাইনাস 4√3 বাই √6 মাইনাস √2 প্লাস প্লাস মানে সরি এখানে মাইনাস রয়েছে 6 বাই √8 মাইনাস √12। এইটাকে আমি লিখছি 3√2 √6 মাইনাস √3 √6 প্লাস √3 √6 প্লাস √3 মাইনাস 4√3 √6 প্লাস √2 √6 মাইনাস √2 √6 প্লাস √2 মাইনাস 6 বাই এটাকে লিখছি √12 মাইনাস মাইনাস প্লাস 8 রুট, এটা প্লাস হয়ে যাবে, তাহলে √12 মাইনাস √8 ইন্টু √12 প্লাস √8 থাকছে আমার এখানে। তাহলে হচ্ছে 6 মাইনাস 3 ইন্টু √6 প্লাস √3 মাইনাস 4√3 6 প্লাস √2 6 মাইনাস 2 প্লাস 6 ইন্টু √12 প্লাস √8
বাই 8 মাইনাস, তাহলে এখানে থাকছে হচ্ছে 3 √2 × √6 প্লাস √3, এই 3 কেটে যায়, মাইনাস 4 √3 × √6 প্লাস √2 বাই 4 প্লাস 4/6 √12 মাইনাস √12 প্লাস √8, এই 4 কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে √12 প্লাস √6 মাইনাস √18 মাইনাস √6, তাহলে এটা কেটে যায়, প্লাস এখান থেকে কাটো, দেখো এটা আসে হচ্ছে 3, তাহলে 3/2, আর এইটা করলে থাকে হচ্ছে 2 √3 প্লাস 2 √2, তার মানে আসে হচ্ছে √12 মাইনাস √18 প্লাস এই 2 এর সাথে এই দুটো 2 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে হচ্ছে 3 × √3 প্লাস √2, এইটা আসবে হচ্ছে 2 মাইনাস 3 √2, আর এইটা আসবে 3 √3 প্লাস 3 √2, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এইটা যোগ এইটা, তার মানে হচ্ছে 5 √3, এইটাই হচ্ছে অ্যান্সার। স্যার এই জায়গাটা কি করে ভাঙলেন এই স্কেচেরটা? কোনটা বলো? ওই যে 3/2, ঠিক আছে, এটা এবার হ্যাঁ এটা 2 প্লাস √3 প্লাস √2 এটা কোথা থেকে আসলো? এইটা দেখো, √12 মানে কি? √12 মানে হচ্ছে √4 × √3, হুম, তাহলে √4 গুণ √3 লেখা যাবে, যাবে দেখো √4 মানে কি 2 গুণ 2। √3, হুম হুম, এখানে আমি আচ্ছা, স্কয়ারটাকে ভেঙেছি, এই যে হুম, ঠিক আছে। স্যার অঙ্কগুলো এভাবে কি করতে হবে? কোনো শর্টকাট নেই? এতগুলো অত বড় অঙ্ক এই অঙ্ক করতে হবে? যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এইভাবেই করতে হবে, কোনো উপায় নেই। তবে তুমি প্র্যাকটিস করলে দেখবে এই অঙ্কগুলো তোমার কাছে ইজি মনে হবে। একটা অঙ্ক দিচ্ছি দেখো, এই অঙ্কটা দেখো সহজ আছে। এখন তো স্যার দেখতে দেখতে মাথাটা গোলমাল লেগে গেল একবারে, মনে হচ্ছে একই তো, আমরা বাংলা সাবজেক্টের ম্যাথ গুলো তো সেরকম করা হয় না, মানে হয়ই না বলতে গেলে, আর এখন আরো চাপ লাগছে, এত বড় বড় অঙ্ক। কিচ্ছু চাপের না, যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা সেই লেভেলে পৌঁছে যাবে, তখন দেখবে অঙ্ক সহজ মনে হবে। এই অঙ্কটা করো, দেখো এই অঙ্কটা সহজ। এই অঙ্কগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষা আসে, যে কোনো পরীক্ষায়। আশা করি পারবে এই অঙ্কটা। এক্সটা দেওয়া রয়েছে, জানতে চেয়েছে এক্স প্লাস 1/x এই ভ্যালুটা কত দেবে। দেখো এক্সটা তো জানো, 1/x হ্যাঁ টা বার এখানে, করাটাই হচ্ছে কাজ এখানে। হুম, বার করো 1/x টা বার করতে হবে। 1/x মানে হচ্ছে 1/7 মাইনাস 4 √3, তার মানে কি? হ্যাঁ এবার এখানে কি এলসিএম করতে হবে? দেখো এর তলায় তো আমি এইটা কর্ণই রাখতে পারি না। কোনো ভগ্নাংশের হুম নিচে যদি এইরকম রুট আলা টার্ম আসে, তাকে আমি রাখবো না। আমি কি করব, রুট আলা টার্মটাকে তাড়াবো যেভাবেই হোক। তাহলে একে যদি হুম, আমার তাড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আবার আসি, তাহলে 7 প্লাস 4 √3 দিয়ে আমি উপরে নিচে যদি গুণ করি, তাহলে 7 মাইনাস 4 √3, আর এখানে আসছে 7 প্লাস 4 √3।
তার মানে এখানে আমার আসবে 7×7 = 49 -4 × 4 = 16, 3 × 48, আর উপরে থাকতে হচ্ছে 7 + 4√3। তার মানে আমার আসতে হচ্ছে 7 + 4√3। তাহলে দেখো আমি এক্সটা পেয়েছি 7 - 4√3, আর 1/x পেয়েছি 7 + 4√3। তাহলে x + 1/xটা হবে হচ্ছে 7 - 4√3 + 7 + 4√3। এই 4√3 4√3 কেটে যায়, 7 7 হয়ে যাচ্ছে 14। এটাই হচ্ছে অ্যান্সার। একটু এটা নিচে নামান তো স্যার, ওই 1/x এর এটা কি করে নামলো তো? ভুল করে দিই। এই রেকর্ডিংটা সব ভালো করে দেখে দেখে বুঝতে হবে, এই অঙ্কগুলো আমাদের করা হয়নি তো। তোমাদের প্রত্যেককেই বলছি একটা জিনিস, যারা যারা অঙ্কে একটু কাঁচা আছো মনে হচ্ছে, দেখো ক্লাস 10 অবধি প্রত্যেকে অঙ্ক করেছো, ফলে কম বেশি অঙ্ক প্রত্যেকেরই জানো। হতে পারে যে অনেকটা দিন অঙ্ক না করার ফলে ভুলে গেছে। যে যে চ্যাপ্টার করানো হচ্ছে বা মনে হচ্ছে যে এই জিনিসটা আমি এই ক্লাসে করেছিলাম, সেই ক্লাসের বইটা একটু দেখে আসবে। ধরো তোমার মনে হচ্ছে এটা ক্লাস 10-এ ছিল, তাহলে ক্লাস 10-এর বইটা ওই চ্যাপ্টারটা খুলে একটু দেখবে যে অঙ্কগুলো কি করেছিল, দেখলেই দেখবে মনে পড়ে যাচ্ছে। এখন অনেকেই বলবে আমার কাছে তো স্যার বই নেই, তাহলে কোথায় পাবো? বই গুগলে সার্চ করবে, গণিত প্রভা, গণিত বিকাশ বলে বইগুলোর পিডিএফ পাওয়া যায়। পর্ষদের সকল বইয়ের পিডিএফ পাওয়া যায়। ক্লাস 9, 10, 7, 8, 9, 10 বইগুলো নামিয়ে রাখবে। যখন যেটা মনে হবে সূচিপত্র দেখে সেই চ্যাপ্টারটা একটু দেখবে, নাড়িয়ে চাড়িয়ে একটু চোখ বুলিয়ে দেখবে, তাহলেই দেখবে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই দেখবে তুমি নতুন নতুন জিনিস শিখবে এবং কীভাবে আগের জিনিসগুলো মনে পড়বে আস্তে আস্তে। সবই তোমাদের করা, এগুলো এমন কিছু নয় যে চাকরির পরীক্ষায় সমস্ত ফিল্ডের ছেলেমেয়েরা আসে তো, শুধুমাত্র ম্যাথামেটিক্স তো নয়, এখানে ইংলিশ, লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এডুকেশন বা ফিলোসফি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ কেউ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ফলে সবার জন্য প্রশ্নটা থাকে। অর্থাৎ সবাই পারবে সেরকম প্রশ্নই কিন্তু করা হয়। এমন নয় যে একদম মানে অঙ্কের ছাত্র হতে হবে তবে গিয়ে পারবে, এমন কিন্তু কিছু নয়। ওই জন্য তো স্যার বলছি যে যেদিন যে ক্লাসটা হবে, মানে যে টপিকের উপর, ওটা যদি আপনি আগে একটু বলে দেন তাহলে ওটা দেখে আসা হয়। আমি ওই জন্য দুপুরে মেসেজও করেছিলাম যে আজকে কোন টপিকের উপর ম্যাথ হবে, আচ্ছা 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 তাহলে স্যার message দেখে। এই টপিকটার নোট আমি পাঠিয়ে দেবো, আর নেক্সট দিন যে টপিকটা আমি করাবো আমি এখনই বলে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আর আমি তো স্যার একটু লেটে জয়েন হয়েছিলাম, নেটওয়ার্ক প্রবলেম, তো ওই একটা এলসিএম এর এলসিএম এইচসিএম এর একটা পিডিএফ দিয়েছিলেন, ওগুলো কি হয়ে গেছে? কোনটা কোনটা বলো? মানে আমি ওই টেলিগ্রাম গ্রুপে একটা ছিল প্র্যাকটিস সেটের মতো এলসিএম এইচসিএম বের করা, তো ওইখান থেকে আমি করেছিলাম, তো কয়েকটা পারিনি। এবার আমি তো আজকে দেরিতে জয়েন হলাম, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, কয়েকদিন তো ধরে হয়তো সেগুলো কি করতে আপনি? পারবে, অসুবিধা নেই। তোমার নেক্সট দিন আবার করো, চেষ্টা করো, যদি না হ্যাঁ, হয় নেক্সট দিন বলো, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক আছে। আচ্ছা, নেক্সট দিন আমি যেটা করাবো সেটা হচ্ছে মেনসুরেশন, ঠিক আছে? মেনসুরেশন এই চ্যাপ্টারটা করবে। এই চ্যাপ্টারের মধ্যে কিছু নেই, বেসিক্যালি ওই বৃত্ত, বৃত্তকলা কি জিনিস, তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, শঙ্কুর ক্ষেত্রফল কি করে বার করব, শঙ্কুর আয়তন কি করে বার করব, ঘনকের আয়তন কি করে বার করব, এইগুলোই আছে মেনসুরেশন। এই পোর্শনটা পড়লে কিন্তু একটা অনেক বড় পোর্শন ম্যাথমেটিক্সের হয়ে যাবে। এই মেনসুরেশন পার্টটা শুরু করব। প্রত্যেকে একটু ঠিক আছে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, গোলক, শঙ্কু, চোঙ, এই জায়গাগুলো একটু যেখান থেকে পারো, যে বই হাতের কাছে সেই বই থেকে একটু দেখো। আর এটার একটা এটার বেশি একটা নোটস কিছু নেই, তাও আমি যদি পারি এক পাতার একটা নোটস আর কয়েকটা অঙ্ক যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, কয়েকটা ভেরিয়াস টাইপের অঙ্ক আমি দিয়ে দেবো, একটু প্র্যাকটিস করবে এবং নেক্সট দিন এসে যা সমস্যা থাকবে বলবে। আর যে ঠিক আছে। নতুন স্টুডেন্টকে বলছি, আগের সে তো বেরিয়েই গেছে, আজকের কেউ নেই স্যার, সব বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে ক্লাসটা একটু আগে শুরু করা যায়। ওই আগে স্যার, তোমাদের কি সন্ধ্যাবেলা ক্লাস থাকে নাকি এখানে? হ্যাঁ স্যার, আমারই থাকে। আসলে আমার 8টা থেকে 10টা আজকের দিনে ক্লাস থাকে। আমি স্যারকে বলেছিলাম যে আজকের ক্লাসটা যদি বুধবার দিন নেওয়া যায়, বা 8টার আগে, 7টা থেকে 8টা, তো স্যার বলেছিলেন নাকি হবে না। ওই জন্য আমি স্যার আমার সাবজেক্টের ক্লাস আমি 8টা থেকে 9টা করি, তারপর আবার এই যে ম্যাথের ক্লাসে চলে আসি, ওইটাও আমার প্রবলেম হয়। ও আচ্ছা
তো আপনার কি বুধবার দিন হবে না? বুধবার দিন আপনার কি ফাঁকা নেই স্যার? বুধবার দিন আমার না একটু অসুবিধা হয়, একটু বেশি রাত হলে অসুবিধা নেই, 9:30 9:30 হলে আমার অসুবিধা নেই, কিন্তু সেখানে আবার অনেকের অসুবিধা হতে পারে। 9:30 না মানে বুধবার দিন আমার কোনো ক্লাসই নেই, সেটা আপনি বুধবার দিন যখনই করতে পারেন। বুধবার দিন তো খুব একটা ফাঁকা নেই, তবে সোমবার এবং শনিবার দিনটা যদি শিফট করেন উনি, আমার কোনো আপত্তি নেই। আমি ওনাকে বলেছি যে শনিবার শনিবার দিন তো জিএস এর ক্লাস থাকে আমাদের এখানেই, জিএস এর ক্লাস, সোমবার তাই তো? জিকে জিএস না, শনিবারটা জিকে জিএস এর সোমবারটা কি ক্লাস। ক্লাস হ্যাঁ থাকে? হ্যাঁ, ওটা আমার আছে, এখানে নাই, এই মানে এই ব্যাচে নেই, তবে আমার সাবজেক্টে সেরা আছে। ও সোমবার করে রবিবার ক্লাস দিন হয়ে আবার যাবে তাই তো? রবিবার আর বুধবার যদি আপনি করেন কোনো প্রবলেম নেই। রবিবার 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 বা বুধবার। আর আচ্ছা নয়তো আজকের ক্লাসটা যদি আপনি 7টা থেকেও নেন বা 7:30 থেকেও, তাহলে 7:30 8টা 8:30 হলেও আমি হয়তো আজকের একটু আধ ক্লাসে তো ঘন্টা লেটে 8টায় বসি। ছিল, এবার উনি আবার বললেন যে একটু সমস্যার জন্য উনি আমার ডেটটা পেছালেন, মানে সন্ধ্যাবেলায় মানে অন্য ক্লাস আছেন বা কিছু একটা। ঠিক আছে, আমি ওনার সাথে কথা না বলবো আমাদের যদি। তো আজকে ক্লাস থাকে না, আজকে তো আমাদের আপনারই শুধু ক্লাস থাকে। আচ্ছা উনি আমায় বলছিলেন কিছু আজ একটা, যাই হোক আমি ওনার সাথে একটু কথা বলে নিই, যদি চেঞ্জ করা যায় আমি অবশ্যই চেঞ্জ হুম, করবো। হ্যাঁ রবিবার আর বুধবার দিনটা দেখবেন স্যার, ওই দিন ফাঁকা আছে, কোনো আচ্ছা অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এখানেই ঠিক শেষ আছে, করছি। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা।